তাহলে আজকে আমরা দেখব যে একদম স্টেপ টু স্টেপ একদম ডিটেইলড এক্সপ্লেনেশন একদম ভেঙে ভেঙে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনি সামারি উইথ ক্লু একদম কম সময়ের মধ্যে এবং কিভাবে স্ট্র্যাটেজিক্যালি কোনো কনফিউশন ছাড়া আপনি প্রত্যেকটা কোর ওয়ার্ড এবং সিনোনিম লোকেট করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আজকে আমি আপনাদের সামনে আইএলটিএসের অন্যতম একটি কমন এবং চ্যালেঞ্জিং টপিক নিয়ে উপস্থিত হয়েছি, যে সামারি উইথ ক্লু। তো সামারি উইথ ক্লু অনেকের কাছে একটু অস্পষ্ট যে কোন স্ট্র্যাটেজি, কীভাবে আমি কোর ওয়ার্ডটা লোকেট করব, কীভাবে সিনোনিমটা লোকেট করব, এটা নিয়ে অনেকেই কনফিউশনে ভুগেন। এখন দেখেন, যারা আপনারা রিডিংয়ে 6 or 6.5 প্রত্যাশী, তাদের জন্য এটা কোনো তাদের জন্য এখানে এত ব্যাক পেতে হবে না। কিন্তু যারা ব্যান্ড 7+ পেতে চান রিডিংয়ে, তাদের জন্য কিন্তু এই টপিকটা না ছাড়া আপনি দেখেন সামারি উইথ ক্লুর আন্ডারে কিন্তু মেইনলি আসলে কিন্তু 5-6টা কোয়েশ্চেন আসে। তাহলে এই 5-6টা কোয়েশ্চেন যদি আপনি ঠিকমতো আনসার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্যান্ড 7 ছুটার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। তাহলে আজকে আমরা দেখব যে একদম স্টেপ টু স্টেপ একদম ডিটেইলড এক্সপ্লেনেশন একদম ভেঙে ভেঙে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনি সামারি উইথ ক্লু একদম কম সময়ের মধ্যে এবং কিভাবে স্ট্র্যাটেজিক্যালি কোনো কনফিউশন ছাড়া আপনি প্রত্যেকটা কোর ওয়ার্ড এবং সিনোনিম লোকেট করতে পারেন। তাহলে দেখেন, আজকে আমি কেমব্রিজ 17 টেস্ট 3 প্যাসেজের নাম হচ্ছে আপনাদের প্যাসেজটা হচ্ছে রিডিং প্যাসেজ 3, বিল্ডিং দ্য স্কাইলাইন, দ্য ওয়ার্থ বিল্ডিং দ্য স্কাইলাইন, দ্য ওয়ার্থ অ্যান্ড দ্য গ্রোথ অফ ম্যানহাটন স্কাই ক্রেপার্স। এখন দেখেন, স্কাই ক্রেপার শব্দ হচ্ছে অট্টালিকা, উঁচু উঁচু দালান, এদেরকে বলে স্কাই ক্রেপার্স। তাহলে এখানে দেখেন 36 to 40 এই 5টা কোয়েশ্চেনের আন্ডারে সামারি উইথ ক্লু। তাহলে প্রথম আমরা কি করব, এই বড় ক্যাপশনটা পড়বো, যেটার নাম হচ্ছে দ্য বেডরক মিথ। প্রথমে এই ক্যাপশনটা পড়বো, দ্য বেডরক মিথ। দেখেন, ভালোভাবে দেখেন, দ্য বেডরক মিথ। এখন বেডরক মিথ ক্যাপশনটা পড়ার পর আমরা এই ক্যাপশন থেকে একটা নাউন ফ্রেজ সিলেক্ট করবো। দেখেন, এখানে প্রথমেই লেখা আছে যে ইন চ্যাপ্টার 7। এর মানে কি, আমাদের এই বেডরক মিথটা চ্যাপ্টার 7-এ গিয়ে খুঁজতে হবে। তাহলে দেখেন, চ্যাপ্টার 7টা আমরা নাউন ফ্রেজ হিসেবে নিলাম। এখানে কি লেখা আছে, তাহলে দেখেন, এখন আমরা কি করব, যে নাউন ফ্রেজ পাওয়ার পর আমরা বক্সের প্রত্যেকটা ওয়ার্ডগুলা মেলানোর চেষ্টা করব, যে বক্সের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের জানা আছে কি না, বক্সের মধ্যে কোনো ওয়ার্ড এমন কি আছে যেগুলোর অর্থ আমরা জানি না। তাহলে দেখেন, এ নাম্বারে লেখা আছে ডেভেলপমেন্ট প্ল্যানস। ডেভেলপমেন্ট প্ল্যান শব্দের অর্থ কী? এই যে ডেভেলপমেন্ট, উন্নতি পরিকল্পনা। যে মনে করেন আপনি একটা বাসা তৈরি করবেন, আপনি নতুন একটি বিল্ডিং তৈরি করবেন, তার আগে তো অবশ্যই আপনাকে কিছু প্ল্যান করতে হবে, কিছু স্কিম, কিছু পরিকল্পনা করতে হবে। তাহলে এই রিলেটেড যে বিষয়গুলো, এগুলোকে বলে ডেভেলপমেন্ট প্ল্যানস। তাহলে দেখেন, বি নাম্বারে বলতেছে ডিপ এক্সকেভেশন। তাহলে দেখেন, এই ওয়ার্ডটা অনেকের কাছে অপরিচিত হতে পারে। ডিপ মানে গভীর, এক্সকেভেশন শব্দ হচ্ছে খনন করা। দেখেন, এক্সকেভেশন শব্দ হচ্ছে খনন করা। এক্সকেভেশন শব্দের আরেকটা অর্থ হচ্ছে ডিগিং, বুঝতেছেন কিনা? এক্সকেভেট শব্দ হচ্ছে খনন করা, তারা একটা সিনেমা হচ্ছে ডিগিং। তারপর দেখেন, এখানে আছে গ্রেট ডিস্টেন্স শব্দ তো আমরা সবাই জানি যে দূরত্ব। গ্রেট মানে অনেক দূরত্ব বা একটু বেশি দূরত্ব বলতে এখানে গ্রেট ডিস্টেন্সটা বোঝানো হয়েছে। তারপর দেখেন, ডি নম্বরে বলতেছে যে এক্সেসিভ এক্সপেন্স শব্দ অর্থ হচ্ছে গিয়ে মানে অতিরিক্ত খরচ, বুঝছেন কিনা? এক্সেসিভ আমরা বলি না যে এই জিনিসটা অনেক এক্সেসিভ, আই কান্ট অ্যাফোর্ড ইট, যে এটা অনেক বেশি দামি, অনেক বেশি কস্টলি, অনেক বেশি এক্সপেন্সিভ বোঝাতে কী বলা হয়েছে? এক্সেসিভ এক্সপেন্স, অতিরিক্ত খরচ। এক্সপেন্স শব্দ অর্থ খরচ। এক্সপেন্স শব্দের আরেকটি সিনোনিম হচ্ছে এক্সপেন্ডিচার, বুঝছেন কিনা? এক্সপেন্ডিচার হচ্ছে এক্সপেন্সের আরেকটি সিনোনিম। তারপর দেখেন, বলতেছে ইম্পসিবল টাস্ক। আমি মনে করি যে এই ওয়ার্ডের অর্থ নিয়ে আমাদের কারোই সমস্যা থাকার কথা না। ইম্পসিবল টাস্ক শব্দের অর্থ গিয়ে অসম্ভব কাজ বা অসম্ভব এরকম কিছু। ইম্পসিবল টাস্ক শব্দের অর্থ কাজ। তারপর দেখেন, এফ নম্বরে লেখা আছে অ্যাসোসিয়েটেড রিস্ক। অ্যাসোসিয়েটেড রিস্ক শব্দের হচ্ছে, রিস্ক মানে আমরা কি জানি, ডেঞ্জারাস অথবা বিপজ্জনক, এরকম বুঝতে রিস্ক শব্দটা হয়। এখন দেখেন, অ্যাসোসিয়েটেড রিস্ক এই সম্পূর্ণ শব্দের অর্থটা হচ্ছে গিয়ে যেসব টাস্কের সাথে কি বিপদ সম্পর্কিত, তাদেরকে বলে অ্যাসোসিয়েটেড রিস্ক, বুঝছেন কিনা? যেসব কাজের সাথে বিপদ অথবা ডেঞ্জার, যে এই কাজের সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তখন কি এই সকল কাজ বোঝাতে এই অর্থ হচ্ছে কি অ্যাসোসিয়েটেড রিস্ক। যেমন আমি যদি আপনাদের একটা এক্সাম্পল, যেমন দেখেন,
মনে করেন একজন রং মিস্ত্রি 5 তলা বিল্ডিংয়ের উপর রং করার জন্য 5th নম্বর ফ্লোর রং করার জন্য উনি কী উঠছেন মই বেয়ে ওইখানে পিঠের মধ্যে দড়ি বেঁধে উনি রং করতেছেন। তাহলে দেখেন এই কাজগুলো কিন্তু রিস্ক অ্যাসোসিয়েটেড, এ মানে কি যে কোনো মুহূর্তে দুর্ঘটনার মাধ্যমে উনি কিন্তু কোনো ইনজুরির শিকার হতে পারেন। এরকম কিন্তু আমরা অনেক নিউজই শুনি যে প্রবাসে সৌদি আরব বা এরকম অঞ্চলে কাজ করতে গিয়ে হঠাৎ অ্যাক্সিডেন্টের অথবা দুর্ঘটনার শিকার হয়েছেন। তাইলে দেখেন এইসব কাজকে মেনশন করার জন্য কী ব্যবহার করা হয়েছে? অ্যাসোসিয়েটেড রিস্ক। তারপর দেখেন কী লেখা আছে? ওয়াটার লেভেল মানে পানির মাত্রা। তারপর দেখেন স্পেসিফিক এরিয়া শব্দ অর্থ কী? স্পেসিফিক এরিয়া শব্দ হচ্ছে নির্দিষ্ট, স্পেসিফিক শব্দ অর্থ নির্দিষ্ট। স্পেসিফিকের আরও অনেকগুলো সিনোনিম আছে, যেমন পার্টিকুলার, সার্টেইন, এই শব্দগুলোর অর্থ হচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট কিছু এরিয়া। তারপর দেখেন টোটাল এক্সপেন্ডিচার। দেখেন একটু আগে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম এক্সপেন্স শব্দ অর্থ কিন্তু এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচার শব্দ হচ্ছে মোট খরচ। তারপর দেখেন এখানে লেখা আছে কনস্ট্রাকশন গাইডলাইন্স। তাহলে কনস্ট্রাকশন গাইডলাইন শব্দ অর্থ কি? কনস্ট্রাকশন গাইডলাইন হচ্ছে ওই যে আপনি যে একটা যে বিল্ডিং তৈরি করবেন, এই বিল্ডিংটা তৈরি করার আগে আপনার যে কিছু নিয়ম নীতি অথবা কিছু প্ল্যান আছে, এই যে অ্যাকর্ডিং টু ইয়োর প্ল্যান, এই যে বিষয়গুলো এইগুলোকে বলে কনস্ট্রাকশন গাইডলাইন্স। তাইলে দেখেন এখন বক্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের পড়া শেষ, বোঝা শেষ। এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংয়ের সাথে পরিচিত, বুঝতেছেন কিনা? এখন আমরা পেসেজে গিয়ে আমরা চ্যাপ্টার 7টা নাউন ফ্রেজ হিসেবে নিছি। তাহলে দেখেন এখানে কী লেখা আছে? বার ইন্ডিকেটস হাউ দ্য লেক শব্দ অর্থ অভাব। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে লেকের কোনো সিনোনিম পেসেজে থাকতে পারে। লেক অফ বেডরক ক্লোজ টু দ্য সারফেস ডাজ নট এক্সপ্লেইন হোয়াই স্কাই ক্রেপার্স আর অ্যাবসেন্ট ফ্রম ড্যাশ। তাহলে দেখেন আমি আপনাকে বলি এই জিনিসটা না যে প্রত্যেকটা ফিলিং দ্য গ্যাপসে কত সত্য, ওয়েদার ইট ইজ লিসনিং পার্ট 1 ও লিসনিং পার্ট 4 ও রিডিং কোয়েশ্চেন্স। তাহলে দেখেন যে প্রত্যেকটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে আপনারা বেশিরভাগ সময় খেয়াল রাখবেন যে গ্যাপসের আগের এবং ঠিক পরের ওয়ার্ডগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, অনেক বেশি কনসার্ন হতে হবে। তখন দেখেন আমরা পেসেজের মধ্যে গিয়ে অ্যাবসেন্টের সিনোনিম পেতে পারি, বুঝছেন কিনা? কারণ কোয়েশ্চেনের আনসারের ঠিক আগের ওয়ার্ডটাই হচ্ছে অ্যাবসেন্ট, বুঝছেন কিনা? তারপর একটা ওয়ার্ড আমরা সিনোনিম খুঁজবো, লেক এবং অ্যাকসেন্ট। লেক মানে অভাব, বুঝতেছেন কিনা? লেক শব্দ অর্থ অভাব। তাইলে এই দুইটা সেন্টেন্সের আমরা সিনোনিম, এই দুটো ওয়ার্ডের আমরা সিনোনিম খুঁজবো। তাহলে কী লেখা আছে? ইন চ্যাপ্টার 7। তাহলে দেখেন আমরা এখন পেসেজে যাই, পেসেজে আমরা ফার্স্ট অফ অল ইন চ্যাপ্টার 7 খুঁজবো। তাহলে দেখেন এখানে কী লেখা আছে? চ্যাপ্টার 5। এই দেখেন এক্স্যাক্টলি দেখেন কী লেখা আছে? চ্যাপ্টার 7। তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের নাউন ফ্রেজটা পেয়ে গেছি। পেসেজে কোয়েশ্চেনে কিন্তু চ্যাপ্টার 7টা ছিল। তারপর কী লেখা? লেক বার ইন্ডিকেটস হাউ দ্য লেক অফ বেডরক, হাউ দ্য লেক। দেখেন কি তাহলে এই দেখেন বেডরক মিথ, এই যে বেডরক মিথটা এখানে লেখা আছে। দেখেন আমার কোয়েশ্চেনের মধ্যে যে বড় ক্যাপশনটা, এই যে এখানে যে বড় ক্যাপশনটা আছে দ্য বেডরক মিথ, দেখেন এটা কত স্পষ্টভাবে প্যাসেজের মধ্যে মেনশন করা। তাহলে দেখেন এখানে লোকেশন নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা না। তারপর দেখেন দ্য এজাম্পশন শব্দ অর্থ কি? এজাম শব্দ অর্থ গেস করা, অনুমান। এজাম্পশনের আরেকটা সিনেমা আছে যাকে বলে প্রিজিউম, এজাম্পশন সবগুলা শব্দের অর্থ একই, যার অর্থ হচ্ছে অনুমান করা। দ্য এজাম্পশন দ্যাট দ্য অ্যাবসেন্স, এই দেখেন অ্যাবসেন্স। তাইলে দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু লেকের সিনোনিম পেয়ে গেছি। লেকের সিনোনিম হচ্ছে অ্যাবসেন্স, অভাব। তাহলে কি লেখা আছে কোয়েশ্চেনের ভিতরে? যে দ্য অ্যাবসেন্স অফ বেডরক শব্দের অর্থ কি? বেডরক শব্দ তো নুড়ি পাথর, বুঝছেন কিনা? দ্য অ্যাবসেন্স অফ বেডরক ক্লোজ টু দ্য সারফেস। তাইলে কি দ্য অ্যাবসেন্স অফ বেডরক ক্লোজ টু দ্য সারফেস, এই যে পার্টিকুলার যে সেন্টেন্সটা আছে এটা দেখেন কোয়েশ্চেনের ভিতরে কোন ওয়ার্ডটাকে প্যারাফ্রেজ করতেছে। দেখেন লেক মানে কি? অ্যাবসেন্স। বেডরক ক্লোজ টু দ্য সারফেস, দেখেন হুবু। দেখেন আমি যদি একটু ভালোভাবে দেখাই, দেখেন এখানে কত সুন্দর লেখা আছে যে লেকের প্রথমে একটা সিনোনিম পাইছি অ্যাবসেন্স। তারপর দেখেন বেডরক ক্লোজ টু দ্য সারফেস ডাজ নট এক্সপ্লেইনস হোয়াই স্কাই ক্রেপার আর অ্যাবসেন্ট ফ্রম ড্যাশ। তাহলে দেখেন এখানে কী লেখা আছে যে দ্য অ্যাবসেন্স অফ বেডরক ক্লোজ টু দ্য সারফেস, এর মানে কি? দ্য অ্যাবসেন্স অফ বেডরক ক্লোজ টু দ্য সারফেস ওই কোয়েশ্চেনের প্রথম সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করতেছে। দেখেন বিটুইন দেখেন কি বলতেছে? ডাউন টাউন এন্ড মিড টাউন নিউ ইয়র্ক। Downtown and midtown is the reason for skyscrapers not being built
বিটুইন দ্য টু আরবান সেন্টার্স। আচ্ছা দেখেন এই যে টু আরবান সেন্টার্স, এই টু আরবান সেন্টার্স দিয়ে কিন্তু আবার ডাউন টাউন এবং মিড টাউনকে বোঝানো হয়েছে। ডাউন টাউন এবং মিড টাউন কি? নিউ ইয়র্কের আরবান সেন্টার। আরবান সেন্টার মানে কি? মানে কেন্দ্রবিন্দু, আপনার শহরের কেন্দ্রবিন্দু যেখানে অনেক বেশি কনজেস্টেড। যেমন দেখেন সিলেটের কেন্দ্রবিন্দু কি? বন্দরবাজার অথবা আম্বরখানা। এখানে কি অনেক বেশি খেওয়াস, অনেক বেশি বিজনেস, সব কিছু কিন্তু ওই পয়েন্টগুলো, ওই দুইটা পয়েন্টকে কী বলে? আরবান সেন্টার। একইভাবে নিউ ইয়র্ক স্টেটের দুইটা আরবান সেন্টারের নাম, একটা হচ্ছে কি ডাউন টাউন, দেখেন আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই। এই যে একটা হচ্ছে কি ডাউন টাউন, একটা হচ্ছে কি মিড টাউন, বুঝতেছেন কিনা? তাইলে দেখেন প্যাসেজ থেকে আমরা এখন কী নিলাম? ডাউন টাউন এবং মিড টাউন নিলাম। এখন আমরা কোয়েশ্চেনে যাই। তাহলে দেখেন তো ডাউন টাউন এবং মিড টাউন কি? দুইটা জায়গার নাম, দুইটা কি? দুইটা আরবান সেন্টার। কার আরবান সেন্টার? নিউ ইয়র্কের দুইটা আরবান সেন্টার। তাহলে দেখেন এখানে জানেন এই বক্সের ওয়ার্ডগুলোর মধ্যে শুধুমাত্র ডাউন টাউন এবং মিড টাউনের সাথে কী যাচ্ছে জানেন? আপনারা অনেকেই ইতিমধ্যে গেস করে নিতে পারেন যে আমাদের আনসারটা হচ্ছে স্পেসিফিক এরিয়াস। যেখানে আমাদের আনসারটা হচ্ছে স্পেসিফিক এরিয়াস, বুঝলেন কিনা? ডাউন টাউন এবং মিড টাউন। তাহলে সিম্পলি দেখেন আমাদের 37 নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে এইচ, বুঝতেছেন কিনা? তখন কি বলতেছে? হি পয়েন্টস আউট দ্যাট অলদো দ্য কস্ট অফ ফাউন্ডেশনস ইনক্রিজেস। তারপর কি উনি পয়েন্টস আউট করলেন যে যদিও ফাউন্ডেশনের যে খরচটা, যদিও ফাউন্ডেশন কস্টটা বাড়তেছে, ওয়েন বেডরক ইজ ডিপ বিলো দ্য সারফেস দিস ক্যান নট বি রিগার্ডেড এস ড্যাশ। দিস ক্যান নট বি রিগার্ডেড এস ড্যাশ মানে কি? মানে দিস ক্যান নট বি রিগার্ডেড এস ড্যাশ। তাহলে আমরা এখন কোয়েশ্চেনটা খেয়াল করি যে হি পয়েন্টস আউট দ্যাট অলদো দ্য কস্ট অফ ফাউন্ডেশন ইনক্রিজেস ওয়েন বেডরক ইজ ডিপ বিলো দ্য সারফেস। তখন আমরা কোয়েশ্চেনে চলে যাই। তাহলে দেখেন এগুলো কিন্তু সিকুয়েন্সিয়ালি আসতেছে, অর্ডার ওয়াইজ আসতেছে। তাহলে আমরা এখন যদি পেসেজে যাই, পেসেজে আসার পর দেখেন এখানে কি বলতেছে যে বার আর্গিউস দ্যাট। এই যে এখানে কি লেখা যে বার আর্গিউস দ্যাট, এই বার আর্গিউস দ্যাট এটা কোয়েশ্চেনের মধ্যে বার পয়েন্টস আউট দ্যাট এইটাকে প্যারাফ্রেজ করতেছে। সিম্পলি আইএলসের পুরোটা বিষয় হচ্ছে সিনোনিম এবং প্যারাফ্রেজিং, এই দুইটার খেলা। এখন দেখেন এখানে কি লেখা আছে? বার আর্গিউস দ্যাট। বার আর্গিউস দ্যাট যে ওয়ার্ডটা আছে তা কোয়েশ্চেনের মধ্যে বার পয়েন্টস আউট দ্যাট এই ওয়ার্ড থেকে প্যারাফ্রেজ করতেছে। দেখেন বলতেছে যে হোয়াইল ডিপার বেডরক ডাজ ইনক্রিজ ফাউন্ডেশন কস্ট। দেখেন while deeper bedrock does increase foundation cost। তাহলে while deeper bedrock মানে কি? while deeper bedrock এখানে কি প্যারাফ্রেজ করতেছে? যেখানে প্যারাফ্রেজ করতেছে যে when bedrock is deep below the surface। দেখেন ভালোভাবে বুঝেন, when bedrock is deep below the surface কোয়েশ্চেনের এই যে লাইনটা আছে, এই যে লাইনটা আছে কোয়েশ্চেনের মধ্যে যে when bedrock is deep below the surface, এই ওয়ার্ডটা when bedrock is, এই পুরা সেন্টেন্সটা পেসেজের মধ্যে এই লাইনটাকে প্যারাফ্রেজ করতেছে যে হোয়াইল ডিপার বেডরক। দেখেন এখানে ভালোভাবে দেখাই যে হোয়াইল ডিপার বেডরক ডাজ ইনক্রিজ ফাউন্ডেশন কস্ট দিস কস্ট ওয়ার নাইদার প্রহিবিটিভলি হাই নর ওয়ার দে লার্জ কম্পেয়ার টু দ্য ওভারঅল কস্ট অফ বিল্ডিং এ স্কাই ক্রিপার। তাহলে ভালোভাবে দেখেন, আবার দেখাই। তাহলে দেখেন এখানে কি হয়েছে যে বার আর্গিউস দ্যাটকে কোয়েশ্চেনের কোন জিনিসটা প্যারাফ্রেজ করতে? বার পয়েন্টস আউট দ্যাট, তারপর কি হোয়াইল ডিপার বেডরক ডাজ ইনক্রিজ দ্য ফাউন্ডেশন কস্ট দিস কস্ট ওয়ার নাইদার প্রহিবিটিভলি হাই, এত বেশিও না, নোর ওয়ার দে লার্জ কম্পেয়ার টু দ্য ওভারঅল কস্ট অফ এ বিল্ডিং এ স্কাই ক্রিপার। এখন এটার পুরো অর্থ হচ্ছে যে একটা উঁচু দালান অথবা একটা উঁচু অট্টালিকা বানাতে যে পরিমাণ খরচ হয়, বুঝতেছেন কিনা? এখন উঁচু অট্টালিকা বানানোর একটা মেটেরিয়াল হচ্ছে বেডরক। এখন বেডরকটা কি হয়? বেডরকটা আপনার ডিপ বিলো দ্য সারফেস থেকে কী করতে হয়? এক্সকেভেট করতে হয়, খনন করতে হয়। বেডরক যেগুলা, যে নুড়িপাথরগুলা, তা এগুলা কী করতে হয়? সারফেস, ডিপ বিলো সারফেস থেকে ওইগুলো এক্সকেভেট করতে হয়। এখন এখানে কি লেখা আছে যে ওরা বলতেছে যে একটা স্কাই ক্রিপার তৈরি করতে, একটা উঁচু অট্টালিকা তৈরি করতে যেটুকু খরচ হয় তার তুলনায়, একটা স্কাই ক্রিপার তৈরি করতে যতটুকু খরচ হয় তার তুলনায় বেডরক নুড়িপাথরগুলা ডিপ বিলো সারফেস থেকে উত্তোলন করতে অথবা এক্সকেভেট করতে এত বেশি খরচ হয় না, বুঝতেছেন কিনা? তাইলে দেখেন কিনা এখানে আমরা ওয়ার্ডটা নিব কি? ওয়ার্ডটা আমরা নিব যে এই যে দিস কস্ট আর নাইদার প্রহিবিটিভলি হাই, বুঝতেছেন কিনা? তাইলে দেখেন এই ওয়ার্ডটা এখানে এখানে আনসারটা তাইলে কী হবে? দেখেন দিস ক্যান নট বি রিগার্ডেড। দেখেন আপনারা মনে অলরেডি আনসারটা গেস করে বলতেছেন দিস ক্যান নট বি রিগার্ডেড।
দিস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ এক্সেসিভ এক্সপেন্স, অতিরিক্ত খরচ। ডি নাম্বার কি, দিস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ এক্সেসিভ এক্সপেন্স, অতিরিক্ত খরচ হিসেবে এটাকে আমরা বলতে পারি না। তারপর দেখেন কি লেখা আছে, স্পেশালি হোয়েন কম্পেয়ার টু ড্যাশ, কোনো কিছুর সাথে তুলনা করা বুঝাইতেছে। স্পেশালি হোয়েন কম্পেয়ার টু ড্যাশ, এটা আমরা একটু যদি দেখি তাহলে দেখেন স্পেশালি এখানে কম্পেয়ারের কথা কোথায় লেখা আছে, এই যে দেখেন ঠিক এইখানে কিন্তু কম্পেয়ার ওয়ার্ডটা আছে, এই যে পজিটিভলি হাই, এটা আমরা এখানে আমরা 32 পাইছিলাম। তারপর এখানে কি লেখা আছে, নোর ওয়ার দে লার্জ কম্পেয়ার টু দ্য ওভারঅল কস্ট। দেখেন কম্পেয়ার, এই যে দেখেন কোয়েশ্চেনে কম্পেয়ার কথাটা কোথায় লেখা ছিল, এই যে এখানে লেখা ছিল কম্পেয়ার ওয়ার্ড, এই যে কম্পেয়ার ওয়ার্ড। তাহলে দেখেন এখন যদি আসি দেখেন এখানে কম্পেয়ার ওয়ার্ডটা লেখা আছে, কম্পেয়ার কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে, ওভারঅল কস্ট। দেখেন ভালোভাবে দেখেন কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে, ওভারঅল কস্ট অফ বিল্ডিং এ স্কাই ক্রিপার। তাই ওভারঅল কস্টের সাথে একটা স্কাই ক্রিপার তৈরি করার ওভারঅল কস্টের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখানে আমাদের কোর ওয়ার্ডটা হচ্ছে ওভারঅল কস্ট। তাহলে এখন আমরা দেখি যে ওভারঅল কস্টের কোনো সিনোনিম প্যাসেজে আছে কিনা। তাহলে দেখেন এখন যদি আপনারা একটু খুঁজেন ভালোভাবে যদি একটু লক্ষ্য করেন, দেখেন তো এখানে কি ওভারঅল কস্টের সাথে কি ডেভেলপমেন্ট প্ল্যান্স যাচ্ছে, ডিপ এক্সকেভেশন যাচ্ছে। ডিপ এক্সকেভেশন শব্দ অর্থ গভীরে খনন করা, গ্রেট ডিস্টেন্স যাচ্ছে না, এক্সেসিভ এক্সপেন্স যাচ্ছে না, ইম্পসিবল টাস্ক যাচ্ছে না। শুধুমাত্র দেখেন তো আমরা কি লিখে, ওভারঅল কস্ট কিন্তু যাচ্ছে আপনাদের এই যে টোটাল এক্সপেন্ডিচার। ভালোভাবে দেখেন ওভারঅল ওয়ার্ডটার সিনোনিম কি, টোটাল। কস্ট দেখেন আমি আবার বলছি, এক্সপেন্স অর্থ খরচ, কস্ট শব্দ অর্থ খরচ, এক্সপেন্ডিচার শব্দ অর্থ খরচ, তিনটা ওয়ার্ডের সিনোনিম কিন্তু একই। তাহলে দেখেন ওভারঅল কস্ট আমার এই বক্সের কোন সিনোনিমের সাথে ম্যাচ করতেছে, টোটাল এক্সপেন্ডিচারের সাথে ম্যাচ করতেছে। তাইলে দেখেন সিম্পলি এখানে আমার আনসার হচ্ছে আই। তাহলে দেখেন পরবর্তীতে আই, এ পার্টিকুলারলি এনজয়েবল পার্ট অফ দ্য চ্যাপ্টার ওয়াজ বার অ্যাকাউন্ট অফ হাউ ফাউন্ডেশনস আর বিল্ট। হি ডেসক্রাইবস নট অনলি হাউ ড্যাশ আর মেড, হাউ কীভাবে একটা জিনিস তৈরি হয়, দেন কোয়েশ্চেনে আমাকে লিখতে হবে যে কী তৈরি হয়, হাউ ড্যাশ আর মেড পসিবল, কীভাবে ওই জিনিসটা সম্ভব হয়, কীভাবে ওই জিনিসটা তৈরি করা পসিবল হয়, বাই দ্য ইউজ অফ কেসিনস। তাহলে দেখেন এটা আমরা নাউন ফ্রেজ হিসেবে নিতে পারি, এই যে কেসিন ওয়ার্ডটা, এই যে কেসিনস ওয়ার্ডটা, এটা আমরা কিন্তু নাউন ফ্রেজ হিসেবে নিতে পারি। তাহলে দেখি তো আমরা যে হি এনজয়েবল পার্ট, কোন পার্টটা বা বারের অ্যাকাউন্টের মধ্যে পার্টিকুলারলি এনজয়েবল পার্ট কোনটা, এটা আমরা ফার্স্টলি খুঁজবো। তারপরে এই নাউন ফ্রেজটা আমরা দেখবো যে কেসিনস। তাহলে দেখেন তো এই ওয়ার্ডটা যদি আমরা একটু প্যাসেজের মধ্যে যাই তাহলে আমরা দেখবো যে দেখেন তো এখানে কি কেস এন ওয়ার্ডটা আছে কিনা, যে হোয়াট আই এনজয়েড দ্য মোস্ট। দেখেন হোয়াট আই এনজয়েড দ্য মোস্ট যে লেখা আছে ওইটা কোয়েশ্চেনের মধ্যে কোন সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করতেছে আপনারা একটু গেস করা ট্রাই করেন, একটু এজিউম করা ট্রাই করেন। দেখেন হোয়াট আই এনজয়েড দ্য মোস্ট এই ওয়ার্ডটা কোয়েশ্চেনের মধ্যে, কোয়েশ্চেনের ওই সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করতেছে যে এ পার্টিকুলার এনজয়েবল পার্ট কোয়েশ্চেনের মধ্যে এই প্যাসেজের এই পোর্শন দেখেন কোয়েশ্চেনের যে পোর্শনটা যে দ্য মোস্ট এনজয়েবল পার্ট, এ পার্টিকুলারলি এনজয়েবল পার্ট, ওই পোর্শনটা প্যাসেজের এই পোর্শনটাকে প্যারাফ্রেজ করতেছে হোয়াট আই এনজয়েড দ্য মোস্ট অ্যাবাউট দিস চ্যাপ্টার ওয়াজ বার ডিসকাশন। দেখেন এখানে যে লেখা আছে বার ডিসকাশন, এটা কোয়েশ্চেনের মধ্যে বার্স অ্যাকাউন্ট এই পোর্শনটাকে প্যারাফ্রেজ করতেছে, বার ডিসকাশন অফ হাউ ফাউন্ডেশনস আর অ্যাকচুয়ালি বিল্ট, হি ডেসক্রাইব দ্য ইউজ অফ কেসিনস। তাইলে দেখেন তো আমরা কেসিন যে সিনোনিমটা খুঁজছিলাম এটা তো আমরা পেয়ে গেছি, যে বার ডিসকাশন অফ হাউ ফাউন্ডেশনস আর অ্যাকচুয়ালি বিল্ট, হি ডেসক্রাইব দ্য ইউজ অফ কেসিনস হুইচ এনাবেল ওয়ার্কার্স। দেখেন তিনি কি করতেছেন, কেসিনসের ব্যবহারটা ডেসক্রাইব করছেন, ব্যাখ্যা করতেছেন, হুইচ এনাবেল। তাহলে দেখেন এখানে কী লেখা আছে, এখানে কী লেখা আছে দেখেন, আমি আপনাদের এখানে একটা স্ট্র্যাটেজি বলি। যখনই আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে একটা পার্টিকুলার নাউন ফ্রেজ তারপর একটা কমা দেওয়া আছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে একটা পার্টিকুলার সিনোনিম, একটা পার্টিকুলার নাউন ফ্রেজ দেওয়ার পর কমা দেওয়ার পর যে পরের সেন্টেন্সটা, এই যে পুরো সেন্টেন্সটা না, এটা কেসিন সম্পর্কে সাপোর্টিভ ইনফরমেশন, এটা কেসিন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। মানে কেসিন জিনিসটা কি আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে ওই নাউন ফ্রেজটার সাথে, বুঝতেছেন কিনা? ভালোভাবেই দেখেন, এটা প্রত্যেকটা ক্ষেত্রে সত্যি। যখনই কোনো একটা ওয়ার্ডের পর, যখনই কোনো একটা নাউন ফ্রেজের পর একটা কমা থাকবে, এর মানে কি আপনাকে বুঝতে হবে যে এখন এই নাউন ফ্রেজ সম্পর্কে আপনাকে ডিটেইল ইন্ট্রোডাকশন দেওয়া হবে, এটা ডিটেইল পরিচয় আপনাকে দেওয়া হবে। তাহলে দেখেন এখানে কী লেখা আছে, এখানে যদি আমরা বলি দেখেন হুইচ এনাবেল ওয়ার্কার্স, যা কিনা ওয়ার্কারদের কী করেছিল, এনাবেল করেছিল, হুইচ এনাবেল ওয়ার্কার্স টু ডিগ ডাউন
টু ডিগ ডাউন কনসিডারেবল ডিস্টেন্সেস। তাইলে দেখেন তো এখানে কি লেখা আছে, ডিগ ডাউন। তাহলে দেখেন তো এই ডিগ ডাউন ওয়ার্ডটা আমরা এখান থেকে শুধুমাত্র নিব। একটু দেখেন যে শুধুমাত্র এখান থেকে আমরা ডিগ ডাউন ওয়ার্ডটা নিব। একটু ভালোভাবে দেখেন তো যে এখান থেকে আমরা ডিগ ডাউন, এই যে লেখা আছে না ডিগ ডাউন, তাহলে দেখুন তো ডিগিং, আমি অলরেডি কিন্তু আপনাদেরকে পেসেজটা শুরু হওয়ার আগেই বলছিলাম যে এক্সকেভেশন, এই যে এখানে লেখা আছে যে এক্সকেভেশনে কিন্তু সিনোনিম, এই যে এখানে লেখা আছে এক্সকেভেশন, দেখেন ভালোভাবে দেখেন। আমি কিন্তু পেসেজ শুরু হওয়ার আগে, আমি এক্সপ্লেনেশন শুরু করার আগেই বলছিলাম যে এক্সকেভেশনের সিনোনিম হচ্ছে ডিগ করা, খনন করা। তাহলে দেখেন তো ডিপ বলতেছে, ডিপের সিনোনিম হচ্ছে ডাউন। দেখেন এখানে দেখেন ভালোভাবে দেখেন ডিপের সিনোনিম হচ্ছে ডাউন, ভালোভাবে দেখেন এখানে ডিপের সিনোনিম হচ্ছে ডাউন, আর ডিগিং হচ্ছে এক্সকেভেশন। তাহলে দেখেন তো এখানে তো আর আমাদের কোনো কনফিউশন থাকার কথা না। তাইলে দেখেন তো 39 আমাদের আনসারটা হচ্ছে কি ডিপ এক্সকেভেশন। 39 আমাদের আনসারটা কি ডিপ এক্সকেভেশন। ভালোভাবে দেখেন ডিপ এক্সকেভেশনস, তাহলে 39 কি বি আনসার। কি বলছে, হি ডেসক্রাইব নট অনলি হাউ ডিপ এক্সকেভেশনস আর মেড পসিবল। তাহলে দেখেন তো এখানে যে লেখা আছে না আর মেড পসিবল, এখানে যে লেখা আছে না ভালোভাবে দেখেন এখানে যে লেখা আছে না যে মেড পসিবল, এই মেড পসিবলটা প্যাসেজের কোন ওয়ার্ডটাকে প্রেফেস করতেছে বুঝতে পারছেন কিনা? এই মেড পসিবলটা প্যাসেজের মধ্যে এই ওয়ার্ডটাকে প্রেফেস করতেছে এনাবেল্ড, এই ওয়ার্ডটাকে প্রেফেস করতেছে এনাবেল্ড, বুঝছেন কিনা? ভালোভাবে দেখেন এই যে কোয়েশ্চেনের মধ্যে যে লেখা আছে মেড পসিবল, এটা এই ওয়ার্ডটাকে প্রেফেস করতেছে এনাবেল, বুঝছেন কিনা? এনাবেল মানে মেড পসিবল। ডিগ ডাউন মানে কি ডিপ এক্সকেভেশনস, ডিপ ডাউন মানে কি ডিপ এক্সকেভেশন, বুঝতেছেন কিনা? তাহলে এখন আমরা আবার যাই, দেখেন এখন লাস্ট কোয়েশ্চেন 40 নম্বর কোয়েশ্চেন। তারপর 40 নম্বর কোয়েশ্চেনে কী লেখা আছে যে বাট হি অলসো ডিসকাসেস দেয়ার ড্যাশ, বুঝছেন কিনা? মেড পসিবল বাই দ্য ইউজ অফ কেসিনস, বাট হি অলসো ডিসকাসেস দেয়ার ড্যাশ। তাহলে দেখি তো আর কি উনি ডিসকাস করতেছেন, দেখেন অফেন বিলো দ্য ওয়াটার লেভেল আনটিল দে রিচ দ্য বেডরক, বার্ডস থ্রো কি লেখা, টেকনোলজিক্যাল হিস্ট্রি ডিসকাসেস নট অনলি হাউ কেসিনস ওয়ার্ক বাট অলসো দ্য ডেঞ্জার্স ইনভলভড। তাইলে দেখেন কত সুন্দর কত ইন্টারেস্টিং জিনিসগুলো, যে এই যে এখানে লেখা আছে না ডেঞ্জার্স ইনভলভড, দেখেন আমি কিন্তু এক্সপ্লেনেশন শুরু করার আগেই বলছিলাম যে রিক্স শব্দ হতো যে ডেঞ্জার, যার কোনো কিছুর সাথে যে রিক্স সম্পর্কিত অ্যাসোসিয়েটেড। তাহলে দেখেন তো এই যে এখানে লেখা আছে না, এই যে এখানে লেখা আছে ইনভলভড, এই যে ইনভলভড কিন্তু অ্যাসোসিয়েশন এর সিনোনিম, ইনভলভড কি অ্যাসোসিয়েশন সিনোনিম, ভালো অ্যাসোসিয়েটেড এর সিনোনিম। তাই ইনভলভড কাকে প্যারাফেস করতেছে, অ্যাসোসিয়েটেডকে প্যারাফেস করতেছে, আর ডেঞ্জার্স কি ডেঞ্জার্স রিস্ককে প্যারাফেস করতেছে। তাহলে এখানে আমাদের কোর ওয়ার্ডটা কি ডেঞ্জার্স ইনভলভড। তাহলে দেখেন তো আমি যদি এখন যাই এখানে আসার পরে এই দেখেন এখানে লেখা আছে যে অ্যাসোসিয়েটেড রিস্ক, দেখেন কত ইজি সিম্পলি অ্যাসোসিয়েটেড রিস্ক শব্দের অর্থ কি ডেঞ্জার্স ইনভলভড, যে কাজগুলোর সাথে কি রিস্ক অ্যাসোসিয়েটেড। তাহলে দেখেন ডিপ এক্সকেভেশন, আপনি যখন অনেক গভীরে খনন করতে যাবেন তাহলে ওখানে কিন্তু অনেক দুর্ঘটনা আপনি শিকার হতে পারেন, কোনো ইনজুরিসের শিকার হতে পারে, কোনো ইনজুরিসে পড়তে পারেন। তাই কিন্তু এখানে লেখা আছে যে অ্যাসোসিয়েটেড রিস্ক, যে কাজগুলোর সাথে রিস্ক অথবা রিস্ক সম্পর্কিত, বুঝতেছেন কিনা? তাহলে সিম্পলি আমাদের এখানে কি বাট হি অলসো ডিসকাসেস দেয়ার কি অ্যাসোসিয়েটেড রিস্ক। তাহলে এফ নাম্বার আমাদের আনসার। 39 কোয়েশ্চেন ছিল কি হি অলসো ডিসকাসেস নট অনলি হাউ ড্যাশ আর মেড পসিবল। তাহলে দেখেন তো আমরা কি হাউ ডিপ এক্সকেভেশনটা ছিল বি নাম্বার, হাউ ডিপ এক্সকেভেশনস আর মেড পসিবলকে প্রেফেস করতেছে এনাবেল্ড। তাহলে দেখেন এখন যদি আমি আপনাদের একটা সিম্পলি সামারিটা নিই, দেখেন হোয়াই স্কাইক্রেপার্স আর অ্যাবসেন্ট ফ্রম ড্যাশ। এখানে আমরা কোন ওয়ার্ডটা থেকে লিখছিলাম এই যে ডাউনটাউনের মিড টাউন মানে কি স্পেসিফিক এরিয়াস, তারপর কি দিস ক্যান নট বি রিগার্ডেড এজ কি আনপ্রোহিবিটিভলি হাই ওর নাইদার ড্যাশ। দেখেন এখানে কি লেখা ছিল, তাহলে ওই ওয়ার্ডটা থেকে আমরা কী নিছিলাম যে এক্সিসিভ এক্সপেন্স, তারপর কি ছিল যে তারপর স্পেশালি ওয়েন কম্পেয়ার টু দ্য ওভারঅল কস্ট, কী ছিল প্যাসেজের মধ্যে ছিল ওভারঅল কস্ট, আর ওভারঅল কস্টের এখানে আমরা কী সিনোনিম হিসেবে নিয়েছিলাম টোটাল এক্সপেন্ডিচার। দেখেন প্যাসেজের মধ্যে ছিল ওভারঅল কস্ট, বুঝতেছেন কিনা? ওভারঅল কস্ট ছিল প্যাসেজের মধ্যে, কোয়েশ্চেনে তার সিনোনিম কী ছিল টোটাল এক্সপেন্ডিচার। দেখেন কত ক্লিয়ার।
তারপর কি হয়েছে, হি ডেসক্রাইব নট অনলি হাউ ড্যাশ আর মেড পসিবল, ওইখানে কি ছিল, ডিগ ডাউনের কি সিনোনিম, ডিপ এক্সকেভেশন কিসের সিনোনিম, ডিগ ডাউনের সিনোনিম। তারপর কি, বাট হি অলসো ডিসকাসেস দেয়ার কি রিস্ক ইনভলভড, তাহলে দেখেন রিস্ক ইনভলভের সিনোনিম কি, অ্যাসোসিয়েটেড রিস্ক। তাহলে দেখেন আমি আশা করি যে আমি একদম আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না, আপনি যদি একটু মনোযোগ যে এই টাইপে কিন্তু অনেকেরই সমস্যা, একটু ধৈর্য ধরে আপনি যদি এই 24 থেকে 25 মিনিটের ভিডিওটা একটু ধৈর্য নিয়ে একটু মনোযোগ দিয়ে একটু ফোকাসলি আপনি ওই ভিডিওটা যদি একটু দেখতে পারেন, ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকার কথাই না। দিস ভিডিও ইজ ইনাফ সিম্পলি 25 মিনিটস একটু মনোযোগ দেন, এই ভিডিওটা একটু দেখেন, সেম প্রত্যেকটা সামারি উইথ ক্লু এই নিয়মেই চলে, এই স্ট্র্যাটেজিস, ওয়ান পার্টিকুলার স্ট্র্যাটেজি, ইউ হ্যাভ টু অনলি ফোকাস, ইউ হ্যাভ টু অনলি প্লে উইথ ওয়ান পার্টিকুলার স্ট্র্যাটেজি হুইচ ইজ ডেসক্রাইব ইন দিস ভিডিও। তাইলে দেখেন শুধুমাত্র 24 থেকে 25 মিনিট আপনি যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাহলে দেখেন আপনার আর কোনো প্রবলেম থাকার কথা না। তারপরেও যদি আপনার কোনো কনফিউশন বা কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথেই আপনাদের রিপ্লাইয়ের উত্তর দিব। আপনার যদি কনফিউশন থাকে আমি তাৎক্ষণিকই আপনার ওই কনফিউশনটা দূর করার ট্রাই করব। যদি আপনার যদি কোনো ফার্দার ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই ভালো থাকবেন।